পুরো দস্তুর জঙ্গল যাকে বলে। কখনো বাঁশঝাড়, কখনো বিশাল বিশাল নাম না জানা গাছ, কখনো বিভিন্ন রকমের লতা, ছোট বড় পাহাড়। তার মধ্য দিয়ে বয়ে চলেছে ঝিরি পথটি। হাঁটতে হাঁটতে তিতির খেয়াল করছিল দোলা সাফির সাথে ঝগড়া করছে। ঝগড়ার টপিক কোমর সমান পানি সাফি ওকে হাঁটিয়ে পার করিয়েছে, আর মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে পার করলো। দোলা চাপা স্বরে বললেও শুনতে পাচ্ছিল তিতির। দোলা বলছিল, বড় ভাইয়ার কাছ থেকে কিছু শেখো। সাফি বিরক্ত মুখে বলল, প্রেমটা ওর সাথেই করতে। কি বললে তুমি? কি বলবো, তোমরা মেরে এমন কেন? একজনকে একটা কিছু পেতে দেখলেই সেটা তোমাদেরও লাগবে, কিন্তু কেন? তুমি জানো আমি কত কষ্টে পানিটা পার হয়েছি? হ্যাঁ জানি, ইভেন তুমিও জানতা এরকম হতে পারে, জেনে তো এসেছো। দোলা, এখানে আমরা ঘুরতে এসেছি, প্রেম করতে না। প্রেম ঘরের দরজা বন্ধ করে করা যায়, তার জন্য জঙ্গলে আসতে হয় না। আবার প্রেম শুধু ঘরের দরজা বন্ধ করে না, জঙ্গলে এসেও করা যায়। উফ, তুমি একটু চুপ করবে? কেন চুপ করব? আমাকে কেন কোলে নিলে না তুমি? অদ্ভুত তো। অদ্ভুত না, বলো। আমি কি ভাইয়ার মতো স্ট্রং নাকি, হ্যাঁ, যে তোমাকে কোলে নেব? তোমাকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো? প্রেম করার সময় দেখে নাওনি কেন? হ্যাঁ, কি তুমি আমাকে মোটা বললে? কখন বললাম? আমি তো বললাম আমার কথা। তোমার ওজন 50 আর আমার 63, কিভাবে কোলে করে হাঁটবো? তিতিরের বড়জোর 45 থেকে 46 হবে, সেখানে ভাইয়ার 80। ওর পক্ষে এটা ইজি ছিল। তোমার বেশি শখ লাগলে ওর কোলে চড়ো গিয়ে। তুমি তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আচ্ছা, বলবো না, যাও যাও। মুগ্ধ তিতিরের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এই যে তিতির পাখি, অন্যের ঝগড়া হা করে দেখতে হয় না। তিতির চমকে উঠে বলল, না না, কই, আমি তো অন্যের ঝগড়া দেখছি না। আমি তো দেখলাম দোলা চাপি আবার লেগেছে। ওরা সারাদিন ঝগড়াই করতে থাকে, এবার কি নিয়ে লাগলো? আমি অন্যের পার্সোনাল কথা শুনি না। মুগ্ধ হাসছিল। তিতির বলল, হাসছেন যে? এমনি। এ কথা বলেই আবার হাসল। তারপর প্রসঙ্গ পাল্টালো, কেমন লাগছে এই বন সৌন্দর্য? ভালোই, কিন্তু এত মানুষ না থাকলে একটু গা ছমছমে অনুভূতি হতো। পথে আরো 5 বার জোকে ধরল তিতিরকে। পঞ্চমবার মুগ্ধ তিতিরের ঘাড় থেকে যোগ ছাড়াচ্ছে এমন সময়ও বলল, আচ্ছা, আপনি কি জোকেদের সাথেও ভাব করে গেছেন? আমাকে 5 বার ধরলো আর আপনাকে একবারও না? কি আজব। মুগ্ধ হেসে বলল, তোমার ব্লাড গ্রুপ কি B+? হ্যাঁ, আপনি কি করে জানলেন? যাদের ব্লাড গ্রুপ B+, তাদের জোকে ধরে বেশি, মশা কামড়ায় বেশি। ও হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যেখানে কাউকে মশা কামড়ায় না, আমাকে সেখানেও মশা কামড়ায়। হুম। আপনার ব্লাড গ্রুপ কি যে জোকে ধরে না? O+। এত বনবাজারে ঘুরে বেড়াই, কোথাও জোকে ধরে না। একবার হামহাম ঝর্ণায় যাওয়ার সময় ধরেছিল একবার। ওখানে যাওয়ার রাস্তায় একটা জায়গা পড়ে, পুরো জোকের আখড়া। ওখানে আমি গেলে তো বোধহয় আমি শেষ। আমিও সেটাই ভাবছি। হঠাৎ মুগ্ধ তিতিরের হাত ধরে থামালো। এই দাঁড়াও দাঁড়াও। কি? তারপর মুগ্ধ ওর হাতের লাঠি দিয়ে গাছের ভেতর কিছু একটা দেখালো। ওই দেখো। তিতির প্রায় লাফিয়ে উঠল। ওয়াও, সাপ, বাট লাইট গ্রিন কালার। হাউ কিউট! এত সুন্দর সাপ আমি জীবনেও দেখিনি। ভয় লাগছে না? ভয় কিসের? আমি কি ওর কাছে যাচ্ছি না ও আমার কাছে আসছে? অযথা ভয় পাবো কেন? এক্স্যাক্টলি, এটাই অনেকে বোঝে না। সাপ দেখলেই লাফালাফি শুরু করে দেয় ভয়ে। কিন্তু সাপের ক্ষতি না করলে সাপ মানুষের ক্ষতি কখনো করে না। সেটাই। কিছু দূর যেতে না যেতেই সামনে দিয়ে একটা কুকুর আসছিল।
একটু দ্রুতই হাঁটছিল কুকুরটা। কাছাকাছি আসতেই তিতির পেছনে দৌড়ে এসে ধাক্কা খেল মুগ্ধর সাথে। ওকে দৌড় দিতে দেখে কুকুরটা ঘেউ ঘেউ করে তেড়ে আসছিল। মুগ্ধ কুকুরটাকে তাড়িয়ে দিল, তারপর বলল, জোকে নয়, সাপে নয়, ডাকাতে নয়, এমনকি পুরুষ মানুষেও নয়, বাঘিনী কিনা কাবু হলো কুকুরে। উফ, আপনি মারাত্মক খারাপ লোক। সব মানুষেরই তো কোনো না কোনো ফোবিয়া থাকে। আমার আছে কুকুর ফোবিয়া। এটা নিয়ে এত মজা নেওয়ার কিছু নেই। মুগ্ধ হাসছিল। তিতির বলল, এত হাসছেন যে, নিজে মনে হয় কিছুকেই ভয় পান না। পাই তো। কি ভয় পান? তিতিরের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, মেয়ে মানুষ। বলে হেসে দিল মুগ্ধ। ঝিরি পথ ধরে প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর দূর থেকে জলপ্রপাতের জলকেলির শব্দ শুনতে পেল ওরা, কিন্তু তখনও জলপ্রপাতটা দেখা যাচ্ছিল না। তিতির আনন্দে লাফিয়ে উঠল। এসে গেছি। না, মাত্র তো পানির শব্দ এলো। আসলে ওখানে এত জোরে জোরে পানি পড়ে যে দূর থেকেও শব্দ পাওয়া যায়। ও, তারপর আরও 15 বা 20 মিনিট হাঁটার পর দেখা মিলল নাফাকুম জলপ্রপাতের। তিতির দূর থেকে দেখতে পেয়েই দৌড়ে গেল জলপ্রপাতের কাছে। চোখে না দেখলে ভাবা যায় না কি ভয়ঙ্কর এর সৌন্দর্য। 40 ফিট প্রশস্ত এই জলপ্রপাত, যেমন এর রূপ তেমনই তার গর্জন। ভয়ঙ্কর স্রোতে পানি আছড়ে পড়ছে রেমাকড়ি খালে। তবে খালটা এখানে তুলনামূলক সরু, যার দুপাশে পাথরের পাহাড়। সে পাহাড়ের উপরে ওরা দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে কি বিচিত্র সে পানি পড়ার আওয়াজ। কোথাও ঝরঝর, কোথাও গমগম, কোথাও কলকলো। সামনে পাশে একটু দূরে, আরও দূরে শুধু উন্মত্ত স্রোতধারা। অজস্র স্রোতধারাগুলোর মধ্যে যেন প্রতিযোগিতা লেগেছে কি কত জোরে সবেগে আছড়ে পড়তে পারে। জলপ্রপাতটায় 2টো স্টেপের মতো আছে। প্রথম স্টেপ থেকে ভয়ঙ্কর সেই স্রোতধারাগুলো সেকেন্ড স্টেপে গিয়ে ছড়িয়ে পড়ছে খালে। খালের পানিগুলোর রং সবুজ। কিনারে দাঁড়িয়ে পানির ছাঁট লাগছিল তিতিরের গায়ে। তিতির একটা কথাও বলছিল না, অবাক চোখে শুধু চেয়ে চেয়ে দেখছিল। মুগ্ধ এসে ওর পাশে দাঁড়ালো। অন্যরা 2-1জন ওদের মতোই কোনো এক কিনারে দাঁড়িয়ে জলপ্রপাতের তেজস্বী সৌন্দর্য দেখছে, আর ম্যাক্সিমামই ছবি তোলায় ব্যস্ত। কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়াই এখানে এখনো পৌঁছায়নি বলে নাফাকুমের ভার্জিনিটি পুরোপুরি অনুভব করা যায়। স্রষ্টার তুলির স্পর্শে যেন সবকিছুই এখানে বর্ণময়। ফুল, পাখি, প্রজাপতি, প্রকৃতির সমস্ত রং যেন এরা উজাড় করে পেয়েছে। নাম না জানা মিষ্টি পাখির ডাক পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এখানে থাকলে এক অদ্ভুত মোহময় ও প্রাচীন অনুভূতির গন্ধ পাওয়া যায়। তুমি কি পাচ্ছ? পাচ্ছি বোধহয়। আর আমি এতক্ষণ এটাই ভাবছিলাম, কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। কি অসাধারণ! বান্দরবনের প্রাকৃতিক রূপ উপভোগ করতে হলে অবশ্যই নাপাখুমে একবার আসা উচিত। সত্যি। আচ্ছা, এর নাম নাফাখুম কেন হলো? এটা নিয়ে স্থানীয়দের বেশ কয়েকটি মিথ আছে। তার মধ্যে যেটা বহুল প্রচলিত সেটা বলি। শ্রোং ভাষায় খুম মানে জলপ্রপাত, আর নাফা মানে হলো নদ, নোস্পিন। তো আগে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যেত, তাদের নাকে নদ পরিয়ে রাখা হতো, তাই এর নাম নাপাখুম। মাছ পাওয়া যেত মানে? এই খালে মাছ পাওয়া যেত? হ্যাঁ, তবে বেশি পাওয়া যেত গর্তে। গর্ত আবার কোথায়? এই যে বিশাল উন্মত্ত জলরাশি দেখতে পাচ্ছ, এর নিচে ছোট ছোট গর্ত আছে, যার মুখগুলো ম্যানহোলের সমান, কিন্তু অনেক গভীর, প্রায় 30-40 ফিট পর্যন্ত। ওখানেই মাছ বেশি থাকতো। সে কি? তাহলে তো এখানে নামাটা খুবই রিস্কি। কখন কি এসব গর্তের মধ্যে ঢুকে যাবে, কেউ কিছু করতেও পারবে না। ওই স্রোতের ওখানে গেলে গর্তে ঢোকার সময়ও পাবে না। স্রোতই ভাসিয়ে খালে ফেলে কোথায় নিয়ে যাবে টেরও পাবে না। ও, হঠাৎ সাফির গলা পাওয়া গেল।
ভাইয়া এদিকে আয়, ওরা অনেকেই নামতে চাচ্ছে, আমার সাহস হচ্ছে না ওদেরকে নামতে দিতে। তুই আগে নেমে দেখা কিভাবে নামতে হবে, তারপর যদি কেউ সাহস করে তো নামবে। মুগ্ধ সাফিকে বলল। ওয়েট, আসছি। তারপর তিতির বলল, আপনি নামবেন নাকি? হুম। প্লিজ নামবেন না, এটা ভয়ঙ্কর রিস্কি জায়গা। আমার কিছু হবে না, আমি ওই খালে সাঁতারও কেটে আসতে পারবো। তাছাড়া আমার কাছে প্রোটেকশন আছে। চলো চলো। তিতিরের বুক তুরু তুরু করছিল। কি করছে মুগ্ধ এটা? কেন করছে? সাফি থামাচ্ছে না কেন? এত রিস্ক নেওয়ার কি দরকার? জায়গাটা তো সত্যি অনেক ভয়ঙ্কর। মুগ্ধ ব্যাগ থেকে একটা বেল্টের মতো কিক বের করলো, তার দুপাশে দড়ি বাঁধা। সেটাকে কোমরে আটকে নিল। জলপ্রপাতের দুপাশে কয়েকজন করে সে দড়ি ধরে রাখলো, আর মুগ্ধ জলপ্রপাতের উপরের দিকটায় নামলো। সেখানে শুধু ছোট বড় পাথর আর জলপ্রপাতের স্রোতের পানির শুরু। তিতিরের মন চাইছে গিয়ে ওদের সাথে দড়িটা ধরতে। ওর মনে হচ্ছিল যদি দড়িটা না ধরে তাহলে মুগ্ধ সেফ থাকবে না। কিন্তু তিতিরের সব ভয় দূর হয়ে গেল যখন দেখল মুগ্ধ তরতর করে এক পাথর থেকে আরেক পাথরে যাচ্ছে। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। নিচের দিকে স্রোতের তেজও বেশি, পানিও বেশি। আস্তে আস্তে মুগ্ধ সেকেন্ড স্টেপটাই চলে গেল। পুরো জলপ্রপাতের পানি ওখানটায় গিয়েই পড়ছে। তিতিরের এবার নিঃশ্বাসটাই আটকে গেল। মুগ্ধ দাঁড়িয়ে আছে আর স্রোতের ধাক্কায় পাকা হয়ে যাচ্ছিল। ভাগ্যিস যারা দড়ি ধরেছিল তারা খুব শক্ত করে ধরেছিল, আর মুগ্ধ পায়ের উপর সব জোর দিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দড়িওয়ালাদের উদ্দেশ্য করে মুগ্ধ কিছু বলল, কিন্তু পানির শব্দে তিতির তা বুঝল না। হঠাৎ দেখল মুগ্ধ পায়ের ভয় ছেড়ে দিয়েছে। দড়িওয়ালারা আরও শক্ত করে দড়ি ধরে আছে। মুগ্ধ তখন পানিতে ভাসছিল, আর কান্নায় ভাসছিল তিতিরের চোখ দুটো। কেউ দেখল না অবশ্য, সবার নজর তখন মুগ্ধর দিকে। একসময় এই দৃশ্যটাও তিতিরের চোখে সয়ে গেল। কান্না থামিয়ে চোখ মুছল, এবার আর ভয় করছে না। অনেকক্ষণ ওভাবে থাকার পর মুগ্ধ আবার পা ফেলল পাথরে। তারপর আস্তে আস্তে উঠে এলো। উপরে উঠে ব্যাগ থেকে পানি বের করলো এবং 1/2 লিটারের পানির বোতল এক টানে শেষ করলো। তারপর চিত হয়ে শুয়ে পড়ে হাঁপাতে লাগলো। একটা পা সোজা, আরেকটা পা ভাঁজ করা ছিল। হাফ প্যান্ট পরা মুগ্ধর ভেজা পায়ের হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছিল। লোমগুলো ভিজে কেমন হালকা সবুজ একটা ভাব এনেছে। ওগুলো যেন ডাকছে তিতিরকে। ওর খুব ইচ্ছে করছিল পাগুলো ধরতে, কিন্তু মেয়েদের সব ইচ্ছে পূরণ হয় না, এমনকি বলাও যায় না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে উঠে বসল মুগ্ধ। একজন এসে বলল, ভাই বেশি খারাপ লাগছে? মুগ্ধ হেসে বলল, আরে না, ইট ওয়াজ স্পিচলেস। আমি জাস্ট একটু রেস্ট নিয়ে নিলাম। এটা আমার লাইফের সেকেন্ড টাইম। প্রথমবার যখন এসেছিলাম তখনও এরকমই করেছিলাম। তবে হ্যাঁ, পানির স্রোত অনেক শক্তিশালী। নামার ইচ্ছে ছিল, বাট তুই বাঁকা হয়ে যাচ্ছিলি। আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না বোধ হয়। এই না না, তুমি নেমো না, অতিরিক্ত ভয়ঙ্কর ছিল ব্যাপারটা। দেখা গেল কেউই সেভাবে নামলো না। উপরের দিকে নেমে হাত ধরাধরি করে পা ভিজিয়ে হেঁটে চলে আসলো। মুগ্ধ একা হতেই তিতির ওর কাছে গিয়ে বলল, আমাকে ওখানে নিয়ে যাবেন? তুমি যাবে? হ্যাঁ, একা তো আর যেতে পারবো না, আপনি যদি নিয়ে যান তো যাব। শিওর? 100%। কিন্তু আপনি আবার নামলে আবার কষ্ট হবে। কিসের কষ্ট? আবার নামলে আবার ফিল করতে পারবো। খালি কনফার্ম করো সত্যিই যাবা কিনা। সত্যিই যাব। আবার একইভাবে সব ব্যবস্থা হলো। এবার একই বেল্টের মধ্যে দুজন। সবাই তিতিরের সাহস দেখে রীতিমতো অবাক। যদিও একই বেল্টের মধ্যে দুজন বাধা ছিল, তবুও তিতির চোখের মতো আঁকড়ে ধরেছিল মুগ্ধকে। আস্তে আস্তে উপর থেকে নিচে নামার সময় তিতিরের পা ফেলতে কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু ভালো লাগছিল খুব বেশি। সেকেন্ড স্টেপে যেতেই তিতিরের পা ভেঙে আসছিল। স্রোতের এত জোর। মুগ্ধ বলল, ভরসা আছে তো আমার উপর? 100% আছে। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে তিতিরকে উঁচু করলো।
এবার আর মুগ্ধ পাথর থেকে পা সরালো না। তিতির চোখ বন্ধ করে ফেলছিল। দুপাশ থেকে, উপর থেকে, সব দিক থেকে স্রোতের পানি এসে পড়ছিল ওর গায়ে। তখনও ভাসছিল জলপ্রপাতের উত্তল স্রোতধারায়, ভাসছিল প্রেমের জোয়ারেও। এখন আর কষ্ট হচ্ছে না। স্রোত তিতিরের পা এমনভাবে ভাসিয়ে নিয়েছে যে তিতিরের মনে হচ্ছিল ও সে স্রোতের উপর শুয়ে আছে। বালিশটা ছিল মুগ্ধর শক্ত বুক। তখন পর্যন্ত ওটাই ছিল ওর জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। হঠাৎ তিতির উপরের দিকে তাকাতে দেখতে পেল মুগ্ধ তাকিয়ে আছে ওর দিকে। মুগ্ধর চোখে চোখ পড়তেই তিতির হাসলো মুগ্ধ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।